সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম আমি আমার ওষুধপত্র খেতে। আর তোমরা তো জানোই আমার এই পুজো টুজো করতে এতটাই বেলা হয়ে যায়, এখন 11:30 11:15 বেজে যায়। তার জন্য কিছু খাওয়া হয় না বলে সেই কারণে আমি সকালবেলা উঠেই 4খানা বিস্কুট আর 1 গ্লাস জল খেয়ে নিই। যেহেতু আমার চা আর কফির নেশা নেই, আমাকে এইটাই খেতে হয়। তো ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথমেই ওষুধ নিয়ে চলে এলাম, আর ওষুধগুলো এখন সঙ্গী হয়ে গেছে, প্রায় অনেক দিন ধরেই হয়েছে। তো তোমরা জানো যখন খুব বাড়াবাড়ি হয় তখন এই রকম সঙ্গীকে নিয়েই সকালবেলাটা কাটাতে হয়। তো যাই হোক, সকালে উঠেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। নেওয়ার পর তারপরে একটা হোমিওপ্যাথিক ওষুধ 8 ঘন্টা বাদে খাই, সেটা পরে খাবো, কিন্তু তার আগে নিয়ে নিলাম 4খানা বিস্কুট। 4খানা বিস্কুট দিয়ে আমি এই বিস্কুটটা খাবো আর জল খাবো। শরীরটা মোটেই একদমই আমার কেন জানি না সকালবেলা উঠলে একদম যেন শরীর হাত পা কিছুই চলে না। এতটাই কষ্ট হয় যে মনে হয় না কোনো কাজ করি, মনে হয় শুয়ে থাকি, সব সময় শুয়ে থাকি, তারপরে উঠি। তাও তো এখনও ডাক্তারবাবু নার্ভের ওষুধ দিয়েছে, আমি সেইটুকু ওষুধ আমি খাইনি, কারণ নার্ভের ওষুধ খেলে আমি তো আরোই উঠতে পারবো না। আর ইদানিং হাতে বুকে তোমরা তো জানোই এত যন্ত্রণা করে, তার মধ্যে এত চেক আপ করলাম, ইসিজি করলাম, ইকোকার্ডিও করলাম, কোলেস্টেরল করলাম, সুগার ফাস্টিং করলাম, কোনো কিছুই ঠিকঠাক আছে, সব কিছুই ভালোই আছে, কিন্তু কোনো কিছু খারাপ বেরোয়নি। কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে, আমার প্রবলেম অসহ্য হাতে আর বুকে যন্ত্রণা করছে। যে ওষুধগুলো দিয়েছে তাতে খেয়েও কিন্তু আমার কমছে না। আর এটা আমি একটু লক্ষ্য করছি যে আমি করছি ভারী ক্যারি করলেই আমার এই জিনিসটা হচ্ছে। তো কী যে করি কিছু ভেবে পাচ্ছি না। এই দেখো, দেখতে পাচ্ছ হাতে অসম্ভব যন্ত্রণা করছে, হাত খিচে থাকছে, বসে বসে এই হাতটা কি নাড়াচ্ছি। এত কষ্টের মধ্যে দিয়েও কাজ কিন্তু আমাকে সকালবেলা করতেই হয়, যে কাজগুলো করলেই হবে। তার মধ্যে দেখো ঠিকঠাক বসতেও পারছি না, সোজা হয়ে যে বসতে পারি না, যখনই বসি হেলে বসি, আর হেলে না বসলেই আমার কোমর যন্ত্রণা করে। কিন্তু তার মধ্যে আমি এইটুকু টাইমটা একটুখানি বসলাম, বসে তারপরে বিস্কুটগুলোকে খেয়ে নিয়ে তারপরে আমার যথারীতি কাজে কর্মে লেগে গেলাম। আর আজকে তো পার্লার যাব না, যে হেডেক নেই, কেন ভাই বারণ করেছে, বলেছে দিদিরা সব আসবে জামাই ষষ্ঠীতে, তাই আমাকেও বলেছে যে আজকে পার্লার যাবি না। পার্লারে আমি জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে বলেছে সেদিনই বলবো কি করব না করব। তাই যাই হোক, সকাল থেকে এখনও পর্যন্ত কিছু বলেনি, আর আমিও জিজ্ঞাসা করিনি, নিশ্চিন্তে আছি। তবে আমার কিছু শাড়ি আছে পিওর, সেগুলো একটু বসে বসে ফলস বসাবো। বহুদিন বাদে বসাচ্ছি, নাহলে পিউ যতবার শাড়ি দিয়েছে আগে তো বসাতাম, তারপর আমার বান্ধবীকে দিয়ে দিতাম সেগুলো বসাতে, ওই দিয়ে যেত, ওর আবার পৌঁছে দিত, আমি আবার পিউকে গিয়ে দিতাম। কিন্তু ইদানিং আমি নিজেই আবার বসাচ্ছি ফলস, সেগুলোও করতে হবে। তো চলো বাদবাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান, ডিলাইটফুল বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করেই দিচ্ছি। সকালবেলা উঠে দেখতেই পেয়েছো। আর এখন এই ঘর তো মোছামুছি করে পরিষ্কার করে গাদা বাসন ছিল সেগুলো সব মাজলাম মানে এই বৌদি মেজে যাওয়ার পর তারপরে একটু সাবান দিয়ে ধুয়ে দিই, যেহেতু ওখানে পড়ে থাকে, সেটা আগেও বলেছি এখনও বলছি। আর তারপরে নিচের পুজোটা করেছি, এখন যাচ্ছি ওপরে পুজো করতে। তার মধ্যে ঘুম থেকে উঠেছি, পিউ ফোন করেছিল, করে বললো যে সারাদিন বাড়ি আছে আসো। তারপরে আমার মনে হলো যে ঠিক আছে 11:30 নাগাদ যাচ্ছি বাড়ি। তারপরে আবার ভাবলাম ভাই তো আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে আমাদের বাড়িতে, তো সেই কারণে আমি ভাবলাম যে হোটেলে যাই কি বাড়িতে কি, আমি তো বুঝতে পারছি না কিছু, কি করবে সেটা এখনও আমাকে ক্লিয়ার বলেনি। তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, পিউকে বলি রাত্রিরে। এবার রাত্রিরে বলে দিয়েছি, তারপর আবার পুতুলের দিদি ফেসিয়াল করতে আসতো, সেটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। পুতুল বলেই গেছিলো শুক্রবার দিন ফেসিয়াল করতে এসে যে রাত্রিবেলা আমার রবিবার দিন আমার দিদি আসবে। তো যাই হোক, পিউর কাছে আমার কোনো ব্যাপার নেই, পিউকে যখনই বলবো তখনই পিউ করবে। একটু অ্যাডজাস্ট করে নিই কখন কেক করবে, সেটা এখন মাথায় কাজে আসছে না, মানে কাজ করছে না, কাজে আসছে না মানে কাজ করছে না। পুজো টুজো করে নিই, তারপর নিশ্চিন্ত মনে কাকে কী করবো, কখন কী যাবো, ভাই কী করবে, সেই সবগুলো চিন্তা ভাবনা করে তারপর এক একজনকে টাইম দেবো। ঠিক আছে, তো চলো এখন রাখি, পুজো করে আসি, তারপরে কথা।
তো বন্ধুরা আজকে ঠাকুরঘরে বসেই মানে চাতালে বসেই জপ টপ করে নিয়েছি, তারপর পুজো করেছি। এই জাস্ট পুজো করে নামলাম। এখন ঘড়িতে বাজে ডট 12টা, ডট 12টা বাজে। তো যাই হোক, এখন একটু কাজ নিয়ে বসবো, একটু অন্য কাজ আছে, সেলাই টেলাই আছে, সেগুলো নিয়ে বসবো। ওগুলো হয়ে গেলে তারপরে একটু দিদিকে ফোন করি, দেখি কী খবর টবর সব জানি, জেনে তারপরে ব্যবস্থা, তারপর সারাদিন দেখতে থাকো। এই যে আমার ছোটো লড়কি এসে গেছে। ছোটো লড়কি এখন এসছে, বললাম কিছু খাবি কিনা, কিচ্ছু খাবে না, খালি নুন চিনির জল 1 গ্লাস খেলো। মা বললো হ্যাঁ নুন চিনির জল করে দে, তাই জন্য নুন চিনির জল খেলো। ওর মেয়েটা ওপরে পড়ছে, সেই জন্য আমি বললাম এখন নিচে থাক, নিচে থাক, তারপরে যাবি। তো স্যার পড়ে গেলে তারপরে ও ওপরে যাবে। চশমা পরি, চশমা না পরে পরে এখনো ভালো লাগে না, বাজে চোখটা চশমা লাগে। ও চশমা পরে পরে ও পাশে গেলে, তাই চোখে চশমা পরে ক্যামেরার সামনে এলো আবার। ঠিক আছে, চশমাটা চেঞ্জ করবো, আবার কি চশমাটা পরে ভালো লাগছে না, পয়সা নষ্ট করো না। গোল চশমা পরবো। আরে আমার গোল ফ্রেম আছে, ছবি আছে, আমার গোল ফ্রেম আছে, আমি শুধু থাম্বনেলে এটা দেওয়া হবে। আর এই দেখো আমি এখানে শাড়ি ফলস বসাচ্ছি। আর বললাম না তোমাদেরকে যে একটু সেলাই করবো, সেই সেলাই বলতে এই সেলাই করছি। বহুদিন আগে করতাম, করা ছেড়ে দিয়েছিলাম, আবার করছি। ঠিক আছে, চলো এখন রাখি, সেলাইগুলো পটাপট করে নিই, পরে কথা বলছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া। তো চলো যাই। প্রচুর মেঘও পড়েছে, বৃষ্টিও পড়ছে, আর বুঝুন রেডি হচ্ছে, বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা। এই যে ইতালিতে এসে গেছি, কোথাও যাইনি। তারা গৌতম চলে যাচ্ছে, কি সাজাবে? টাকার দরকার নেই, আমাকে না সামনে কেউ নেই, সেই জন্য বসে গেছি খেতে। এবারে আমি সব মেয়েদের সঙ্গে বসেছি দিদিদেরকে, দিদিরা বলছিল বসার জন্য, এখানে বসেছি। আর একটা আছে তাই ঠিক আছে। কি সত্যি কথা, এই তো বলছি। আর মাংসটা ওইদিকে করে দিই, হ্যাঁ ওইটা দাঁড়ান, বাবু আমার জল এনে দে, এরকম করে খাওয়াবি আমায়। শুধু শুধু একদিন কাজের মাসে 1 লাখ টাকা কামালে লম্বা করে দেয়, ওইদিকে সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ভাই একটা সারপ্রাইজ দিয়েছে, সত্যিই সারপ্রাইজ দেওয়ার মতো সারপ্রাইজ দিয়েছে। আর এবারে জামা ষষ্ঠীটা আমার এতটাই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দর রেস্টুরেন্টে গিয়ে। সবচেয়ে বড় কথা, আমার ভাইকে সব সময়ের জন্য আমি বলি যে দুপুরবেলা আমি কোনো চাইনিজ খাবার খেতে চাই না, একটু এমন কোনো জায়গায় চল, হামাজরি মান্নায় ফান্নায় চল, যেখানে গেলে একটু ভাত শুক্তো টুক্তো খেতে পারি। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, ওরা তো একটু চাইনিজ খেতে ভালোবাসে, বিরিয়ানি খেতে ভালোবাসে। কিন্তু আজকের খাওয়া দাওয়াটা এতটা সুন্দর, বলে না, দেখেই খাবার প্রথমে দর্শনধারী, उसके बाद
গুণবিচারী না কি যাই হোক একটা বলে, সেই কথায় হচ্ছে দর্শনটাই এতটা সুন্দর হয়েছে, মনে আকর্ষণ করেছে যে তোমাদের কি বলবো। আর এইভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে, মানে ওরা যা খাচ্ছে আমরাও খাবো, তফাৎ একটাই যে ওরা মাটির থালায় খাচ্ছে, আমরা প্লেটে খাবো। আর তারই মধ্যে দেখো এখানের যে সৌন্দর্য, ভগবানের দৃশ্য, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তোমরা তো জানো এগুলোকে আমার আকৃষ্ট করে, তাই একটু ঘুরিয়ে এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো তোমরা সারাটা দিন দেখতে থাকো, সারাটা দিন দেখতে থাকো বলি আজকে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়াটা কীরকম খাওয়া দাওয়া আমরা করছি না করছি। তখন আমাদের খাওয়া দাওয়া মানে আমাদেরটা কিছু জনের এসছে, কিছু জনের আসেনি। তো যাই হোক, ভাই সমানে বলে যাচ্ছে বসে যা ভিডিও বসে বসে কর। তারপরে উনি যখন খাবার দিচ্ছেন, তখন বললাম বসে গেলে অতটা সুন্দরভাবে ভিডিও হয় না, এটা কিন্তু আমার খাবার দিল। আর দিতে গিয়ে পাঁপড়টা পড়ে গেছে, তো উনি বলেন ছেড়ে দিন, আমি আবার পাঁপড় দিয়েছি। কিন্তু বিশ্বাস করো পাঁপড় দেওয়ার পরেও কিন্তু এত খাবার যে আমি আর পাঁপড় খাইনি। একটার জায়গায় 3খানা পাঁপড়, যেমন তোজো খাইনি, বুচুন খাইনি, আমি খাইনি, আমরা 3জনেই কিন্তু কোনো পাঁপড়ই খাইনি। কিন্তু এত খাবার মানে সাজানো, তোমাদের প্লেটটা সাজানোর পর তোমরা দেখতে পাবে, যা প্লেট ওদের দেখতে পেলে সেই প্লেটগুলো কিন্তু তোমরা আমাদেরও দেখতে পাবে। তারপর দেখো এত খাবার এক এক করে এসে গেছে, মোটামুটি সকলেই খাবার স্টার্ট করে দিয়েছে, শুধু আমি অপেক্ষা করছিলাম যে এতগুলো বাটি, সেই বাটিগুলো পুরোপুরি সাজানো হলে তবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরেই খাবো, এই জন্য আমি খাচ্ছিলাম না। আর এত সুন্দর সাজানো দেখলেই দেখো, শুধু তফাৎ হচ্ছে কি একই জিনিস ওরাও পেয়েছে, একই জিনিস আমরাও পেয়েছি, শুধু ওদের মাটির থালা সাজানোর ফুল দিয়ে সাজাতে ডেকোরেশনটা যেন আরও একটু বেশি সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাটির থালা বাসনে যেহেতু দিয়েছে, আর আমরা কিন্তু প্লেটে নিয়েছি, কিন্তু আমাদেরও সেম টু সেম খাবার, একই খাবার। তা যাই হোক, অত খাবার তারপরও ভাই প্ল্যান করছিল রাতে আবার রেস্টুরেন্টে খেতে যাবে। তো সেই কারণে ভাই বললো 9টা 9:30টার সময় আবার যাব। আমি বললাম যে আমি আর যাব না, কারণ ডাক্তারের আমার তো এখন বারণ আছে, তোমরা জানো ইদানিং আমি কত রিপোর্ট ভাই করালো, সেগুলোকে করিয়ে নিয়ে তারপরে ডাক্তার যেহেতু বারণ করেছে এত রিচ খাবার খাবে না। আমি বিশ্বাস করো, আমি কেন, অনেকেই কিন্তু আমাদের এখানে এত খাবার খেতে পারিনি, সবই পার্সেল করে নিয়ে এসছে। আর এখানে দেখো রয়েছে আলুর দম, ডাল, আলু ভাজা, পোলাও, ভাত, শুক্তো, তারপর লাউ পাতা চিংড়ি, এখনও পুরোটা আসেনি, আসলে তোমাদের দেখাচ্ছি। তারপর ভেটকি মাছের পাতুরি, তারপরে মাটন কাটলেট, এই যে মটন চপটা রয়েছে দেখতে পাচ্ছ, লেবু, লঙ্কা, চাটনি, রসগোল্লা, মাটন, মানে প্রচুর চিংড়ি মাছের মালাইকারি। এত জিনিস কি খাওয়া যায়? আমরা কি খেতে পারি না? আমার কাছে এই যে ভাতটা দেখছো এটাই ঠিক, আমি ভাতটাও পুরোটা খাইনি, আর পোলাওটাতে একটুখানি খেয়ে আর খাইনি, ওই দুটোকে আমি নিয়েও আসিনি, ফেলেও দিয়েছি। আর এই চপটা, মটন চপটা আমি কিন্তু বেশি ভয়ে খাইনি, একটুখানি খেয়েছি, বাদবাকিটা সরিয়ে রেখে দিয়েছি, মানে জাস্ট বাড়ি নিয়ে এসেছি, সরিয়ে রেখেছি মানে ফেলে দিইনি। এত পয়সা খরচা করে ভাই খাইয়েছে, সেগুলো কি ফেলে দেওয়ার জন্য বলো? সরিয়ে দিয়ে মানে নিয়ে চলে এসেছি। এরপরে আরও অনেক কিছু জিনিস এসছে, তারপরে যখন খেয়ে দে ভাই বললে এগুলো খা, তারপরে রাতের কথা, রাতে রেস্টুরেন্টে যাব তখন দেখা যাবে। তো আমরা তো বোনেরা খেয়েই বেরিয়েই বলেছি আগে যে আমরা রেস্টুরেন্টে যাব না, যা খাবার আছে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের মন, সে তো বলবে যে না, জামাইদের কি ওর এইসব খাবার দেওয়া যায়? তাই আমি বললাম জামাইরা বাচ্চারা যদি খেতে চায় যাস, আমি কিন্তু আর খাবো না। ভাই বললে এখন খেয়েছিস, পেট ভরা আছে, তাই জন্য এরকম মনে হচ্ছে, তারপর পরে দেখবি যে পেট খালি হয়ে গেলে খেতে ইচ্ছা করছে। আমি খেতে ইচ্ছা করলেও বাবু রাত্রে আমি খাবো না, আমার জন্য কিছু আনবি না। তো যাই হোক, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো প্রথমেই শুক্তো দিয়ে ভাত খেয়ে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে দেখতে পাচ্ছ। আমি খাওয়ার মধ্যে খেয়েছিলাম আলু ভাজা, ডালটা, আর এই চপটা একটু ভেঙে খেয়েছি, 1 গ্লাস পোলাও খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে এই আলুর দমটা, আর একটা পাতুরি, আর চাটনি, আর রসগোল্লা। আমি কিন্তু মটন 1 পিস খেয়েছিলাম, আর মটনও 1 পিস খাইনি, আর চিংড়ি মাছের মালাইকারি খাইনি। কচুরলতি দুটো না 3টে নিয়েছিলাম, বাদ বাকি কচুরলতি না, কচু মানে কচু শাক চিংড়ি নাকি।
কচু পাতা চিংড়ি, এইটাই বলতে ভুলে যাচ্ছি। যাই হোক, এই হচ্ছে দিয়ে খেয়েছি। সব মিলিয়ে আজকের প্রেজেন্টেশনটা এতটা সুন্দর লেগেছে আমার, এতটা ভালো লেগেছে যে কি বলবো, একটা চিরকালের সাথী হয়ে রইলো মনে হচ্ছে। মানে এই জীবনে প্রথমবার যে এইরকমভাবে একটা জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া। আমার ভাই কিন্তু জামাই ষষ্ঠীতে ব্যাপক বাড়িতেও খাওয়ায়, চিংড়ি মাছের মালাইকারিও খাওয়ায়, ইলিশ মাছও খাওয়ায়, পোনা মাছও খাওয়ায়, তারপরে মটন খাওয়ায়। মানে তারপর তো সব কিছু আছেই, তোমাদের আর কি বলবো। তোমাদের তো প্রতি বছর আমি ওইভাবে ঠিক করে দেখাতে পারি না, কিন্তু এবছরটা তোমাদের দেখালাম। আর এই যে কচু পাতা চিংড়িটা খাচ্ছি, কচু পাতা চিংড়িটা আমার যেন ওখানকার 16 আনা বাঙালিতে যেন বেশি ভালো, এটাও 16 আনা বাঙালিতেই খাচ্ছি, ওটা যেন বেশি ভালো লেগেছিলো পুরীর 16 আনা বাঙালির চাইতেও। আমরা যে আর একটা হোটেলে খেয়েছিলাম সেই হোটেলটাতে বেশি ছিল, 16 আনা বাঙালিতে তো ভালো ছিল, ওইটাতেও ভালো ছিল। কিন্তু দুটো কচু পাতা চিংড়িটা এক হলো, আদার্স বাদবাকি খাবার কিন্তু 16 আনার চেয়ে ওই হোটেলটাতে আমি মনে করছি না এখন, ওই হোটেলটাতে আমরা বেশি সুন্দর খেয়েছিলাম। আর এই দেখো, আমি এক পিস মটন নিয়ে নিলাম আর একটু ঝোল নিয়ে নিলাম, এই পোলাওটাও করে রইলো, আর এই যে ভাতটা দেখছো এই ভাতটাও করে রইলো। আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। এখন আমার ভাই আমার খাবারটাকে, পার্সেলটাকে গুছিয়ে আমারটাকে রেডি করে দিচ্ছে। বন্ধুরা, এই বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 4:10। ঠিক আছে, 16 আনা বাঙালিতে গেছিলাম খেতে, তো সিঁড়ি দিয়ে একটুখানি ওঠার সময় তোমাদের দেখিয়েছি আশা করি। তো এখন খেয়ে দিয়ে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, এত রকম খাবার তোমাদের দেখালাম, তো সবাই কিন্তু খুব বুঝে শুনে খেয়েছে। সবাই যে অত রকম খাবার খেয়ে নিয়েছে, পারা যায় নাকি অত রকম খাবার, তোমরা তো দেখলে। তো সবাই পার্সেল করে নিয়ে চলে এসেছি। মটন খাওয়া আমার বারণ, সেই জন্য 1 পিস মটন খেয়েছি, যেহেতু কোলেস্ট্রল ওষুধ চলছে। কী বলে, কচু পাতা চিংড়ি টিংড়ি সব নিয়ে চলে, আমি খালি মিষ্টি চাটনিটা খেয়ে নিয়েছি, পাঁপড় খাইনি। ভাই আবার রাত্রে রেস্টুরেন্ট যাবে বলছিল, মানে খাবার আগে বলেছিল রাত্রে আবার যাবে। তাই ভাইকে বললাম যে পরিমাণে খাবার, সবাই মানে কেউ মাংস ছোঁয়নি, তো খাবার যে পরিমাণে রয়েছে, ভাই বললো রাত্রিবেলা জামাই ষষ্ঠীতে জামাইদের কি আর ওই 1 পিস মাংস 1 পিস চিংড়ি এরকম করে দেওয়া যায়, জামাইরা হোটেলে না যায়, জামাইরা যা খাবে এনে দেবো। আমি বললাম সে জামাইদের এনে দে, বাচ্চারাও যদি কিছু খেতে চায় তাদেরও দিয়ে দেয়, আমাদের দরকার না, আমরা এইসব খেয়ে নেবো। ভাই তো শুনবেই না, ভাই বলছে এখন তো খেয়েছিস, ওই জন্য হাইফাই করছে, রাত্রিরে আবার খেতে পারবি। দেখো আমার বাইরের খাবার বারণ, আমি এবারে স্ট্রিক্টলি ভাইকে বলেই দিলাম যে আমার জন্য খাবার আনিস না, ঠিক আছে? আমার জন্য কোনো কিছুই আনবি না, রাইস না চিলি চিকেন না চাউমিন, কোনো কিছুই আনবি না, আমি খাবো না, ঠিক আছে? ভাই বলছে রেখে দে, এই মানে যে খাবারগুলো এনেছি ওগুলো ফ্রিজে রেখে দিয়ে কালকে খেয়ে নিবি, মানে ওনারা কালকে রান্না করলে কালকে খেয়ে নিবি। আমি বললাম না, আমি যা খাবার আজকে রাত্রিরেই খেয়ে নেবো। 2টো লুচি এনেছি, লুচি তো আর আমরা দিনের বেলা খাই না, তবে হ্যাঁ আমরা শান্তিতে খেয়েছি বন্ধুরা। ওই সকালবেলা আমার সত্যি কথা বলতে রাইস চাউমিন পোলাও এইসব একদম ভালো লাগে না। আর ভাত শুক্তো ডাল যেরকম যা বাঙালিয়ানা খাওয়া, 16 আনা বাঙালিতে 16 আনা বাঙালির মতোই খাইয়েছে। খেয়ে আজকে খুব ভালো লেগেছে, শান্তি মনে খেয়েছি। ঈশ্বর করে আমার ভগবান যেন আমার ভাইকে অনেক অনেক দেয়, আর আমার ভাই যেন এরকম 2 হাত ভরে খরচা করতে পারে, ঠিক আছে? আমি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি বলবো যে এই কথা বলবো যে আমার ভাইকে নিয়ে কিছু কথা আমি বলবো। আমি জানি এবং যারা ডাইরেক্ট আমাকে এই কথাগুলো বলেছো, জিজ্ঞাসা করেছো কী কারণে, কেন, কিসের জন্য, এখনও তোমাদের উৎস রাখছি, সেটা একটু সময় দাও, বেশ কিছুদিনের মধ্যেই তোমাদের এই ভিডিওটা আমি ছাড়বো। কিন্তু শুধু একটা কথা বলবো, এখনকার দিনে দেখোই তো, সেদিনকে ফেসবুকে দেখছিলাম মাকে কিভাবে মারছে সন্তান আর ছেলের বউ মিলে, দুজনে মিলে। ছেলের বউ তো পিঠে চড়থাপ্পড় মারছে, আর ছেলেটা এসে এরকম বাচ্চাদের মতো পাঁজা করে তুলছে আর ছুঁড়ে ফেলছে, জানো, পাঁজা করে তুলছে আর ছুঁড়ে ফেলছে। আমার ফেসবুকে তোমরা ভিডিওটা যদি না দেখো দেও, আমার না ওইটা দেখে আমার না শরীর খারাপ লাগছিলো। ঈশ্বর করে যে এরম সন্তান ভগবান যেন কাউকে না দেয়, কাউকেই না দেয়। যারা বাবা মাকে দেখে না, এরকম অপছেদ্যা করে, মারধর করে, ভগবান যেন তাদের নিঃসন্তান রাখে, তবু ভালো, তবু যেন সন্তান তাদের না দেয়, ঠিক আছে? কী পাপ আমি জানি না ভদ্রমহিলা কী পাপ করেছিলেন, উনিও হয়তো ওনার
শাশুড়ির ওপর এরকম অত্যাচার করেছিলেন, কি যাই হোক কিছু তো একটা করেছিল। কিন্তু এখন তো উনি অসহায়, এখন তো বয়স হয়েছে, হতেও পারে, মেবি হতেও পারে, করতেও পারে, আবার নাও করতে পারে। হয়তো ইয়ংকালে লোকের সঙ্গে ভালো ব্যবহার করেনি, লোকে যা তা বলেছে, লোকের অভিশাপ কুড়িয়েছে, সেই জন্য তার কর্মফল এখন সে পাচ্ছে, এটাও হতে পারে। কিন্তু চোখে ওরকম মার বৃদ্ধকালে দেখা যায় না, দেখা যায় না, ঠিক আছে? সেই কারণেই আমার বক্তব্য যে লোকে তো বাবা মাকেই দেখে না, আর আমার ভাই আমাদের জন্য যা করে, মানে আমি চাইবো আমরা সত্যি ভগবানের কাছে, আমার মায়ের কাছে আমরা সত্যি মানে কি বলবো, ধন্যবাদ ইউনিভার্সকে, আমার মাকে, যে এরম পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য, যে বিয়ে থাওয়ার পরও এত বছর বাদেও এই জিনিসটা মেনটেন করে চলছে, এই জামাই ষষ্ঠীটা, ঠিক আছে? আর জামাই ষষ্ঠী কেন, যে কোনো বিষয়ে তোমরা দেখেছোই, আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, আমাদের ফ্যামিলিটা তুমি দেখেইছো, আমাদের ভাইদের মধ্যে সব কিছুই দেখেছো। আমার খালি একটাই কথা, একটাই বক্তব্য, আমার ভাই যেন 1000 বছর বাঁচে, আর আমাদের সব বোনেদের আয়ু যেন ওর লাগে। সত্যি কথা বলছি, অনেক ভাগ্য করে এরম ভাই পাওয়া যায়, এটা বলতে কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই। এবং আমি কেন, পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমার ভাই আমাদের জন্য কি করে। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে তুলে দেখাই, এটা কোনো ফেক নয়, কোনো মিথ্যা নয়, কোনো এআই করা নয়, কিচ্ছু না, এইসব ডাইরেক্ট তোমাদের ভিডিওতে দেখাই। কোথাও যাই যখন সেখানেও দেখাই, কোথাও খাই যখন সেখানেও দেখাই, ঠিক আছে? এবার দেখো, ভেতরকার যেগুলো করে সেগুলো তো সবাই জানে না, ভেতরে কি করে না করে সেটা সবাইকে বলার কথা না। আর কি করে না করে আমি জানি, আমার ভগবান জানে, আমার ঈশ্বর জানে, আমার ফ্যামিলি জানে, আমার ভাই আমাদের জন্য কি করে না করে, আর বেসিক্যালি আমার জন্য করে। সেই সব নিয়েই আমি তোমাদেরকে একদিন নিয়ে বসবো, কারণ বেশ 2-1 জন আমাকে ডাইরেক্ট এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছো। কী বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছো সেটা আমি কিন্তু সেদিনও বলেছিলাম, উজ্জ্ব রেখেছিলাম, আজও উজ্জ্ব রাখছি। সেদিন যখন বলবো সেদিন তোমরা শুনো কথাগুলো, কিন্তু আমি বেশ কয়েকদিনের মধ্যে এই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? যে আমাকে নিয়ে অনেকের অনেক কিউরিসিটি, এবং আমার ভাইকে নিয়ে আমাকে নিয়ে অনেক লোকের কিউরিসিটি, তারা বেশ কিছুজন চুপিচাপি আলোচনা করে, আর বেশ কিছুজন ডাইরেক্ট মুখে বলেছে আমাকে। আর সেই যারা ডাইরেক্ট বলে যাবে, যারা চুপি চুপি পেছনে সবাইকে শালা বলে, পেছনে কে কী বলেছে আমার দেখার দরকার নেই, সবাই সবার নামে বলে, সবাই সবার নামে করে, কিন্তু যারা সামনে এসে বলে সাহসিকতা দেখিয়েছে তাদেরকে তো এই জবাবটা আমায় দিতেই হবে, ঠিক আছে? তো তাদের জন্য আমি ভিডিওটা বানাবো, আর তখন সবাই শুনে নেবে। যারা পেছনে আলোচনা করছো, যারা সামনে এসে আমাকে বলেছো, দুপক্ষই বলছি, তারা প্রত্যেকে সেই বিষয়টা নিয়ে তখন ক্লিয়ার করে দেবো তোমাদের, তখন শুনিয়ে দেবো যে কি কি ব্যাপার, ঠিক আছে? তাহলে তোমাদের এই কিউরিসিটিটা থাকবে না। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরপর সব ফেসিয়াল আছে, তো সন্ধেবেলা এই সন্ধেটা দিয়েই শাড়িটা একটু ফলস বসিয়ে নিয়ে সন্ধে দিয়েই তারপর যাবো পিউর কাছে করতে, পিউকে করে এসেই আবার পুতুলের দিদির কাছে করবো। পুতুলকে একটু ফোন করে নিই, পুতুল যদি বলে আমার দিদি আগে করবে তাহলে পুতুলের দিদিকে করে পিউকে করতে হবে, আর যদি বলে পিউ আগে করবে তাহলে পিউকে করে পুতুলের দিদিকে করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে আসছি আবার। বন্ধুরা আবার একটু ফিরে এলাম, একটা কথা বলতে বলতে ভুলে গেলাম। জামাই ষষ্ঠীর এত আনন্দ করে আসার পর পাড়ায় যখন ঢুকছি দেখি কিছু কিছু জায়গায় একটু ভিড় হয়ে রয়েছে। তো তাদেরই মধ্যে দুজন এগিয়ে এসে বলল যে ফুক্কাদা মারা গেছে। তো ফুক্কাদা কে? ফুক্কাদা আমাদের পাড়াতেই থাকে, রত্নাদির হাজবেন্ড, ছোটোবেলা থেকে দেখেছি তাকে। কি হয়েছিল না, হঠাৎ বুকে ব্যথা করছিল, যে ব্যথার জন্য যে ভয়ে, ডাক্তারও ভয় পেয়ে আমাকে ইসিজি ইকোকার্ডিও করতে দিল। ওনারও হয়তো হতো, উনি বলেননি কাউকে কিছু। যাই হোক, কালকে ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে কালকে নাকি ডাক্তার দেখে এসে বলেছে কোনো মেডিসিনের ডক্টর দেখিয়ে নেবেন। তো মেডিসিনের ডক্টর দেখাতে গিয়ে আজকে এই দুপুর 2টোর সময় না 1:30টার সময় স্ট্রোক করে গেছে। তো যাই হোক, শুনে খারাপও লাগলো। দেখো একসঙ্গেই তো ছোটোবেলা থেকে জ্ঞান, তো ওঠা বসা দেখা, হয়তো কথা বলি না, হয়তো কথা বলি না বলতে ওই
যখন ডাকতে আসতো ভাইকে কিংবা মামাদের, তখন হয়তো একটা দুটো কথা বলেছি, কিন্তু ছোটোবেলা থেকে সেও আমাকে চেনে, আমিও তাকে চিনি। এই জিনিসগুলো না খুব খারাপ লাগে, জানো তো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাল লাগলো না শুনে, এত আনন্দ করে আসার পর রাস্তায় যদি এরকম একটা ঘটনা শুনি, খারাপ লাগলো শুনে, ঠিক আছে। এটা তোমাদের একটু জানানোর জন্য কথাটা বলে দিলাম। চলো এখন রাখি। বন্ধুরা, পিঠে মারাত্মক যন্ত্রণা হচ্ছে, পিঠে, ঘাড়ে, বুকে আজকে অতটা হচ্ছে না, কিন্তু পিঠে, ঘাড়ে, হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তো কথা হচ্ছে, এই শাড়িটা খেয়ে দিয়ে আসার পর থেকে আটকে দেখি ভাঁজ করতে গিয়ে উল্টো দিকে আটকেছি। বলো কিরম রাতটা ঘরে। আর পিউ আজকে ফেসিয়াল করবে না, ওর সময় হবে না, ওরকম সারদাশ্রমী আশ্রমে যাবে বললো, সারদাশ্রমী আশ্রমে। আর রাত্রিরে তো অনেক রাত্রিরে ফিরবে বলছে, কালকে সকালেও হবে না, নবদ্বীপ যাবে বললো। তো নবদ্বীপ থেকে কখন আসবে, রাত্রিরে বিয়ে বাড়ি আছে বললো, তাহলে ছেড়ে দাও, মঙ্গলবার দেখি যদি পারি করি। আর পুতুলের দিদি আসবে রাত্রি 8:30টার সময়, পুতুলের দিদিকে ফেসিয়ালটা করবো। তো মেজাজটা গরম হয়ে গেল বলো। আর আমি উঠে বিরক্তি হয়ে উঠে এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসে নিচে নামলাম, ঠিক আছে। এবার আমি নিশ্চিন্তেই কাজটা করতে পারবো না, নিশ্চিন্তেই করছিলাম। অন্যদিন তো 3টে 3:30 সন্ধে দিই, আজকে সন্ধ্যের টাইমে সন্ধেটা দিলাম, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন একটুখানি বিশ্রাম নিয়ে একটু ভিডিও পোস্ট করি আজকে, ছোটো ছোটো ভিডিও পোস্ট করার পর তারপর রাত্রে তোমরা ইউটিউবের এই জামাই ষষ্ঠীর ভিডিও পেয়ে যাবে, মানে কালকে সকালে পেয়ে যাবে, রাত্রে এডিট করব। তো আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিম বুচুন ঘুমোচ্ছে, বুচুনও খাইনি, আমিও খাইনি, রয়েছে ফ্রিজে, পরে খাবো। এই আর কি। চলো একটু খানিকটা ভিডিও পোস্ট করে তারপর তোমাদের সামনে আসছি। চলে এসছে এখানে সন্ধেবেলায় ফুচকা, এই যে খাবো এখন। করে একটু ভিডিও খাই। ভিডিও অন করতে ভুলে গেছে, আরেকবার খাও, আরেকটা খাও, এটা উঠেছে, লাস্টেরটা উঠেছে, আরেকটা খাও। আমি তো ভাই বলছি খাওয়ার ভিডিও করছি, ভিডিও অন করতে বানাচ্ছে, ভাগ্যিস দেখলাম, যদি খাওয়ার পর দেখতাম কি হতো। বলে অন্য বানাচ্ছে না। তারপর খাটের ওপর শুয়ে শুয়ে পুতুলের দিদি এসেছিলো, পুতুলের দিদিকে ফেসিয়াল করে আইব্রো করে তারপরে পুতুলের দিদিকে আমি ছেড়ে দিলাম। আর পুতুলের দিদি দেখো, এর আগের দিনে যেহেতু সকালবেলা প্রচণ্ড সকালে ওঠে, সেই জন্য ঘুমোচ্ছিল, আর আমিও ফেসিয়াল করে এইবারে তোমাদের কাছে এলাম। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে বসলাম, আর তোমাদের একটা কথা বলি শোনো। তারপরে এই খাটের ওপরে করেছিলাম, তোমার ফেসিয়াল করেছিলাম। ফেসিয়ালের যে জলটা ছিল, বালতির জলটা পুরো বিছনায় পড়ে গেছে জানো। তো সেই কারণে বিছনার চাদরটাও তুলে দিলাম, আর একটু স্কাওয়ার ফাওয়ার সব পড়েছিল, মুখে দিয়েছিলাম, বালিশের ওয়াটারে বালিশটা ঝেড়ে নিলাম, বালিশটা তুলিনি, এখনও একটু প্যাগ লেগে আছে, দেখো বালিশে, দেখতে পাচ্ছ? এই দেখো এইখানটা প্যাগ লেগে আছে। এই বালিশের ওয়ারটা তো 2-3 দিন, এই 4 দিন আগেই তো পাল্টেছি, ওই জন্য করলাম না। এই বিছনার চাদরটা তুলে দিলাম, দিয়ে ভাই তো রাত্রে বলেছিল রেস্টুরেন্টে যাবে, আমরাই বারণ করেছি বোনেরা যে এত খাওয়ার পর আর যাওয়া যায় না, তো তাও যদি বাচ্চারা কিছু খেতে চায়, ভাইয়ের তো খুব ইচ্ছা ছিল যাওয়াইদের। যাই হোক, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানোর কথা বলেছিল, তার আমি বললাম আমি তো যাবোই না বলেছিলাম প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছিলাম যে আমার জন্য রাত্রেও কিছু খাবার আনবি না, বলেছিল রাইস চিলি চিকেন আনবি, বাচ্চারা যদি কিছু খেতে চায় খা, আমার তো কিছু আনবি না। তারপর রাত্রিবেলা যখন স্যুপ আনতে যাচ্ছে তখন আমাকে বললো কী খাবে, রোল খাবে? আমি বললাম একদম না। ভাই তখন বলেছিল যে পেটটা খালি এখন ভরা আছে, ওরম লাগছে, পেটটা খালি হয়ে গেলে তখন আবার রাতে খিদে পাবে। আমি খাবোই না, কারণ আমার তো এমনি রিচ খাওয়া বারণ, ডাক্তারে ওর সামনেই বলেছে। তারপরে আবার খাবো না, মারাত্মক যন্ত্রণা হচ্ছে, মারাত্মক বলতে মারাত্মক যন্ত্রণা হচ্ছে, মানে আমি থাকতে পারছি। বসে বসে দুটো শাড়ি ফলস করেছি, হিসাব মতো 3টে শাড়ি ফলস হয়ে যায়,
একটা শাড়ি পুরো বিকেলবেলা খেয়ে দিয়ে এসে বসালাম, তো তোমাদের বললাম উল্টো বসিয়েছি। আবার একটা শাড়ি যেটা বসিয়েছিলাম দুপুরবেলা, বসিয়ে খানিকটা বাকি ছিল, খেতে চলে গেছিলাম, সেই শাড়িটাও মনে হচ্ছে উল্টো বসিয়েছি। জানো অনেক দিন কাজটা করিনি তো, সব গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে, দেখিয়ে ভিডিওটা শেষ করবো বলে এলাম। তো এবারে আমার ভাই আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে গিফট দিয়েছে, যদিও বা আমার প্রাপ্য নয়, কেননা আমি তো আর, আমার তো আর বর নেই আর জামাইও নেই, সেই কারণে আমার প্রাপ্য নয়। ভাই যেহেতু 2 দিদিকে দিয়েছে, এই যে দেখো রাধারানী, উল্টো লেখাটা দেখাচ্ছে, তো রাধারানী থেকে শাড়ি দিয়েছে ভাই। 3 বোনকে 3টে শাড়ি দিয়েছে। আর এই প্রথমবার আমার জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু পাওয়া, আমাকে না দিলেও আমার কিছু মনে করতাম না, সত্যি কথা বলতে কি আমি কিছু মনে করতাম না। যাদের জন্য জামাই ষষ্ঠী, যাদের জন্য জামাই আসা, তাদেরকে দিলেই হতো, আমার অত কিছু মনে সত্যিই আমি করতাম না, এটা সত্যি কথাই। কিন্তু তাও ভাই কিনেছে, এটা যা কিনেছে 3 জনের জন্য, আমি বিয়ে করিনি বলে আমার জন্য কিনবে না, এই জন্য আমার জন্য কিনেছে। এই দেখো, এই একটা সুন্দর শাড়ি কিনেছে, শাড়ির কালারটা এতটা সুন্দর লেগেছে আমার, খুব ভালো লেগেছে শাড়ির কালারটা, ঠিক আছে। আর পুজোর সময় ভাঙবো। অনেক শাড়ি হয়ে গেল, অনেক নতুন শাড়ি আমার আছে। আর এই যে শাড়ি, একটা শাড়ি দিয়েছে, তো এটা ফলস পিকও করতে হবে, ব্লাউজ পিস থাকলে ব্লাউজ পিস করতে হবে। যাই হোক, এটা সুন্দর হয়েছে। দিদিদের শাড়িটাও আর দেখলাম না, আমি তো নিচেই ছিলাম সারাক্ষণ, ওই শাড়িতে ফলস বসাচ্ছিলাম, একটা ফেসিয়াল করলাম, তো এইসব করতে করতেই আমার সারাটা দিন আজকে কেটে গেল। তো তার মধ্যে অসহ্য যন্ত্রণা, বুঝে কী বলবো, শান্তি পাচ্ছি না গো। ডাক্তার ইমিডিয়েট আমাকে দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে দেখিয়েছি, সবই তো ইসিজি করেছি। এটা হচ্ছে নার্ভের হাড়ের ব্যথা, বুঝেছো, স্পন্ডিলাইটিসটা মারাত্মক পরিমাণে বেড়েছে, যার ফলে আমার এত ব্যথা করছে আমি থাকতে পারছি না। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের বলছি, অনেকেই সাবস্ক্রাইব করছো, করে ডবল সাবস্ক্রাইব করেছে বলে আমার 874-এর বেশি আর এগোচ্ছে না। তোমরা যারা নতুন আছো প্লিজ আমাকে খুব সাহায্য করলে আমার ভালো হয়। এত কষ্ট করে সারাদিন ভিডিওটা বানাই শুধুমাত্র তোমাদের ভরসাতেই, তোমরা একটু ভালোবাসা দিলে তবে আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, আমি যেতে পারি তোমরা এই কামনা করো, টাটা।